কাল উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন সিইসি। 17.5 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার, প্রতি কেজি সেদ্ধ চাল 45, ধান 32, গম 34 টাকায় কেনার সিদ্ধান্ত। 2007-এর এদিনে দেশে ফেরেন শেখ হাসিনা, ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী, শাহজাদপুর, কুষ্টিয়া এবং নওগাঁয় নানা প্রস্তুতি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 59 জেলার 140 উপজেলায় ভোট কাল। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রথম ধাপের জন্য নির্ধারিত 152টির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হওয়ায় 5টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের প্রয়োজন নেই। স্থগিত রাখা হয়েছে আরও 7 উপজেলার ভোট। নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর মধ্যে 22টিতে ভোট হবে ইভিএমে, বাকি 118টির ভোটাররা ভোট দেবেন ব্যালটে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে, এখান থেকে আমরা মালামাল নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছি। ভোট নির্বিঘ্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত থাকছেন পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 17 জন করে সদস্য। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে থাকছেন 1 জন করে ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতি উপজেলায় টহল দিচ্ছে 2 থেকে 4 প্লাটুন বিজিবিও। 100% ফ্রি অ্যান্ড ফেয়ার, অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল আমরা নির্বাচনটা করব। যেভাবে আমরা জাতীয় নির্বাচন করেছি ঠিক একইভাবে আগামীকালের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বুধবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী। 140 উপজেলা মিলে মোট ভোটার 3,14,68,102 জন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। গাজীপুরে আছেন প্রতিনিধি অপূর্ব রায়, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, কাল তো ভোট, শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের সদর উপজেলা নির্বাচনের একটি ভোট কেন্দ্রের বাইরে। আগামীকালকে রাত হলে কিন্তু গাজীপুরের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। হ্যালো, প্রেজেন্টার কে ভাই? আচ্ছা, জি আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের সদর উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে। এখানে গাজীপুরের 3টি ইউনিয়নের কালকে কিন্তু 3টি ইউনিয়নের নির্বাচন, 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এখানে 3টি উপজেলায় 258টি ভোট কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 258টি ভোট কেন্দ্রের মধ্যে 91 ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। আর এবারের এই 3টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমার সাথে একটু আগে গাজীপুর জেলার নির্বাচন কর্মকর্তা AHM কামরুল হাসানের সাথে কথা হয়। তিনি যেটা জানিয়েছেন, আগামীকালকের এই নির্বাচনে উপজেলা ভিত্তিক আপনার একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব করবেন। এছাড়াও ইউনিয়নভাবে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা দায়িত্ব পালন করবেন। তবে আগামীকাল ভোট কেন্দ্র উপলক্ষে আমি এখানকার ভোটারদের সাথে কথা বলেছি। তারা এবারে ভোট কেন্দ্র নিয়ে কিন্তু তাদের প্রচুর আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আর এবারে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।
ধন্যবাদ অপূর্ব রায়, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব রায়। চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানিয়েছেন স্বচ্ছভাবে ভোট আয়োজনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইসি। কেউ প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রার্থী সমর্থক সহ সবার সহযোগিতাও চান সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। প্রথম ধাপে ১৪০ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে বুধবার। ভোটের প্রস্তুতি জানাতে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই সংবাদ সম্মেলন। যে উপজেলা পরিষদের সিইসি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ ভোট কেন্দ্রে ১৭ জন, স্পর্শকাতর কেন্দ্রে ১৯ জন এবং পার্বত্য এলাকার স্পর্শকাতর কেন্দ্রে ২১ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। সিইসি বলেন, নির্বাচনে কে কোন দলের প্রার্থী কিংবা কোন দল এলো কোন দল এলো না সেটি দেখার দায়িত্ব ইসির নয়। কমিশন দেখছে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা। এখন পর্যন্ত সেটি হচ্ছে বলেই সন্তুষ্টি তার। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি ৪ জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ ও প্রভাব বিস্তারে কমিশন বেকায়দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। স্থানীয় সরকারের ভোটে বেশি উৎসাহ উদ্দীপনা ঘিরে সহিংসতা রোধে সতর্ক থাকার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। স্থানীয় বাজার থেকে ১৭.৫ লাখ টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সেদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা, ধান ৩২ টাকা এবং গম ৩৪ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। কৃষকের উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার ১ থেকে ২ টাকা পর্যন্ত বাড়তি দরে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। প্রতি ৬ মাস পর পর কৃষকের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করে সরকার। এরই ধারাবাহিকতায় এবারের বড় মৌসুমে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন সেদ্ধ চাল, ৪৪ টাকা দরে ১ লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। এছাড়া ৩৪ টাকা কেজি দরে কেনা হবে ৫০,০০০ টন গম। খাদ্যমন্ত্রী জানান, এই ১৭.৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। এবার প্রকিউরমেন্ট করতেছি ১১ লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৪৫ টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি ৫ লক্ষ। যদি ৫ লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। এবং আমরা আতপ চাউল ৪৪ টাকা ১ লক্ষ মেট্রিক টন এবং গম ৩৪ টাকা ৫০,০০০ মেট্রিক টন। বর্তমানে সরকারি গুদামে ১২ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। মন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের কথা চিন্তা করে এবার ১ থেকে ২ টাকা পর্যন্ত বেশি দরে খাদ্যশস্য কেনা হচ্ছে। ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব। ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান খাদ্যমন্ত্রী। বলেন, খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়ায় কৃষকরা হয়রানির শিকার হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কৃষক যেন কোনো রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়,
এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকব। তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। দেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য একদিন 7 মে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার হুমকি উপেক্ষা করে 2007 সালের এই দিনে লন্ডন থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই সাহসী পদক্ষেপে ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। বিস্তারিত থাকছে রিপোর্টে। রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত রেখে দেশে অপশাসন প্রতিষ্ঠা করে বিএনপি জামায়াত জোট। এ অধ্যায়ের পর আসে ইয়াজউদ্দিনের পর্ব। তাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় সেনা সমর্থিত ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র উদ্ধারের উছিলায় যারা রাজনীতিকে শিকল পড়ায়। শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র। 2007 সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আটঘাট বেঁধে নামে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে লক্ষ্যটা ছিল যে 2 নেত্রীকেই বিদায় করে দেওয়া। শেখ হাসিনা চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারা ধরে নিয়েছিল যে আর ফিরবেন না। যখন ফিরে আসলেন এবং ফিরে আসা শুধুমাত্র একজন ব্যক্তির বিমানে চলে আসা না, এর পিছনে যে সাংগঠনিক শক্তির প্রদর্শনটা দেখেছি, সেই কারণে তাকে কিন্তু আর শুধু ফিরে এসে বাসায় থাকতে দেওয়া, গৃহবন্দী করে তা না, কারাগারে নিক্ষেপের কোনো বিকল্প তাদের কাছে ছিল না। দেশে ফিরতে দৃঢ়তা ছিল শেখ হাসিনার। একবার আমাকে আসতে বাধা দিয়ে যে ভুল করেছে, আবার যদি এরকম কিছু করতে যায় তো আরেকটা ভুল হবে। দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বিদেশে বসেই জনমত গঠন করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে 7 মে বাংলার মানুষের কাছেই ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন মহলের সাথে আলোচনা করছেন এবং একটা জনমত এমনভাবে তৈরি হয়েছে যে এক পর্যায়ে তিনি ঢাকার বিমানে উঠতে পারেন এবং 7ই মে ঢাকায় অবতরণ করেন। ওই বছরের 16 জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেফতার করে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র ফেরানোর সংগ্রামে রাজপথে নামে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ। শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হওয়ার পথে স্মার্ট বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে। হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ, সংগ্রহে ব্যস্ত স্থানীয়রা। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদ। জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই উপজেলার আওড়া গ্রামের হারুনার রশিদ, মোস্তাক ও হাফিজার। এদের মধ্যে হারুনার রশিদ পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার দুর্গাদহের ভ্যান চালক আবু সালামকে আসামিরা শ্বাসরোধে হত্যা করে পুরনো কবরে মৃতদেহ লুকিয়ে রেখে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। 2005 সালের 13 জানুয়ারি স্থানীয়রা ওই কবরে জীবজন্তু খাওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মেহেরপুরে ভৈরব নদীতে নির্মাণাধীন ব্রিজের কাজ ফেলে বিল উঠিয়ে লাপাত্তা ঠিকাদার। দুর্ভোগের শেষ হয়নি স্থানীয়দের, তবে এলজিইডি বলছে দ্রুতই শেষ হবে ব্রিজের বাকি কাজ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের উজলপুরে ভৈরব নদীতে চলছে 96.10 মিটার দীর্ঘ সেতু নির্মাণ। 6 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামারজানি ট্রেডার্স। তবে সেই কাজ হস্তান্তর করা হয় কুষ্টিয়ার ঠিকাদার সুমন রহমানকে। 2021 সালের জুনে শুরু নির্মাণ কাজ 2023 সালে শেষ করার কথা থাকলেও অর্ধেক কাজ ফেলে রেখেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বিলও উঠিয়ে নেন ঠিকাদার সুমন রহমান। 3 বছর আগে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ না করে তারা সব পালিয়ে গেছে।
দীর্ঘদিনেও ফের কাজ শুরু না হওয়ায় নষ্ট হচ্ছে ব্রিজের নির্মাণ সামগ্রী। জীবনের ঝুঁকি নিয়ে অসমাপ্ত ব্রিজের নিচে বাঁশকাঠের পাটাতন দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। বোঝা বেরো পার হইতেই পারছেন ভাই, পড়ে গিয়ে সব গিরিমিরি সব ফেটে গেছে ভাই, বুঝলেন। আর সে দীর্ঘদিন ধরে ব্রিজটা আজ হবো কাল হবো করে হয়েছে না। 2-2.5 কিলোমিটার দূর দিয়ে মালামাল নিয়ে আসতে হবে পরে মারতে। ব্রিজটা যে পড়ে আছে অনেকদিন, দীর্ঘদিন যাবত যে পড়ে আছে, এর জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের ওই অন্য জায়গাতে ঘুরে আসতে হলে আমাদের সব কিছু বহুত টাকা খরচ হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অবশ্য জানিয়েছে চলতি বছরের মধ্যেই বাকি কাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান কামারজানি ট্রেডার্স। চাপ দিয়ে আবার নতুন করে কাজ শুরু করা হয়েছে। আমরা আশা করতেছি ডিসেম্বর মাসের ভিতরে ঠিকাদারের কাছ থেকে আমরা কাজ ব্রিজটি হ্যান্ডওভার নেব। যে পরিমাণ কাজ এর আগে ঠিকাদার করেছিল তার 80% বিল তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন অংশ তারা করেছে, সেটা বিল আমাদের হাতে আটকানো আছে। দুপারের মানুষের ভোগান্তি লাঘবে বৃষ্টি দ্রুত চালুর দাবি ভুক্তভোগীদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বজ্রপাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় কারিগরি ত্রুটি দেখা দেয় কিছু সময় বন্ধ থাকে টোল আদায়, ফলে দুপাশে 2 ঘন্টা স্থায়ী দীর্ঘ যানজট দেখা দেয়। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক জানান, রাত 3টা থেকে 4টার দিকে বজ্রপাত হয়, এতে টোল স্কেলে মাদারবোর্ডে সমস্যা দেখা দেয়। সকালে সেটি ঠিক করা হয়, এতে ট্রাক লেনে কিছুটা চাপ বাড়ে। তবে বেলা 10:30টার দিকে টোল আদায় শুরু হলে সড়কের চিত্র স্বাভাবিক হয়ে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপনে কবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়ি, কুষ্টিয়ার শিলাইদহ এবং নওগাঁর পতিসরে চলছে নানা প্রস্তুতি। সিরাজগঞ্জে 3 দিন, কুষ্টিয়ায় 2 দিন ও নওগাঁয় 1 দিনের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কালজয়ী এই গান শাহজাদপুরের কাছারি বাড়িতে বসেই লিখেছিলেন কবিগুরু। জন্মজয়ন্তীতে রবীন্দ্র দর্শনের বিকাশ সহ তার শান্তির বার্তা হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জে থাকছে 3 দিন ব্যাপী আয়োজন। কবিগুরুর জন্মোৎসব উদযাপনে শাহজাদপুর কাছারি বাড়ির পুরো চত্বর সেজে আছে ফুলে ফুলে। চলছে শোভা বর্ধনের অন্যান্য কাজ। এরই মধ্যে ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের আনাগোনায় প্রাণচাঞ্চল্য বিরাজ করছে কাছারি বাড়িতে। রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে স্থানীয়রা আয়োজন করেন পিঠাপুলি উৎসবের। একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, মানে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে। রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা দেখলে খুব ভালো লাগলো, পরিবেশ খুব সুন্দর। প্রতি বছর আমরা এই রবীন্দ্র জয়ন্তীর জন্য অপেক্ষা করে থাকি। সংস্কৃতি কর্মীরা কবিগুরুর জন্মজয়ন্তীকে বলছেন প্রাণের উৎসব। রবীন্দ্র দর্শন বিকাশে এই আয়োজনকে গুরুত্ব দিয়ে দেখেন তারা। আমরা 3 দিন ব্যাপী এই উৎসবে সামিল হব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনুরাগী এবং তার ভক্ত এবং শিল্পী এবং দেশ বিদেশের অনেক দর্শনার্থী আসবে এবং মুখরিত হবে। কুষ্টিয়ার শিলাদহ কুঠিবাড়িতেও সাজ রব। 2 দিনের জন্মোৎসব উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কবিগুরু তার অমর সব সৃষ্টির একটি বড় অংশ কুঠিবাড়ির তেতলা ঘরে বসে রচনা করেন। শিক্ষার উন্নয়ন, তাদের সাংস্কৃতিক উন্নয়ন, এগুলো দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং সেটা রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হচ্ছে কুঠিবাড়ির আঙিনা। দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য রবীন্দ্র ভক্ত ছুটে আসছেন এখানে। ভালো লাগে, উনি বারবার আসতে ইচ্ছা করে। এখানে মিউজিয়ামে এত কিছু সাজানো আছে, আমরা এখানে এসে রবীন্দ্রনাথের অনেক জিনিস দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথের গান গাইতেই ভালো লাগে। কবিগুরুর নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে আয়োজন উদ্বোধন করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। প্রোগ্রামটাকে একটু ছোট করে এটা বিকেল 3টা থেকে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান, তারপরে আলোচনা সভা। অনুষ্ঠানের মাধ্যমে যেন রবীন্দ্রনাথকে ভালোভাবে জানতে পারে বা বুঝতে পারে। নওগাঁয় ধানকাটা ও মাড়াই এবং 4টি উপজেলা পরিষদের নির্বাচন থাকায় এবারের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান আয়োজকরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে চট্টগ্রামের খবর।
হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ স্বল্প পরিসরে ডিম ছাড়তে শুরু করেছে। ভোর থেকে স্থানীয় লোকজন ডিম সংগ্রহ শুরু করেন। চলতি মাসের 6 মে থেকে 10 মে পর্যন্ত অমাবস্যা চলছে, যে কারণে হালদায় কার্প জাতীয় মাছ ব্যাপকভাবে ডিম ছাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। মৎস্য গবেষক ও এলাকাবাসী জানান, বছরের নির্দিষ্ট সময়ে দূর দূরান্ত থেকে ডিম ছাড়ার জন্য চলে আসে রুই, কাতলা ও মৃগেল মা মাছ। সে সময় মা মাছেরা নদীর গড়দুয়ারা থেকে রামদাস মুন্সিরহাট পর্যন্ত 7 কিলোমিটার নদী বিচরণ করতে থাকে ডিম ছাড়ার জন্য। বজ্রসহ বৃষ্টির সঙ্গে নদীতে উজানের স্রোত নেমে এলে ডিম ছাড়তে শুরু করে তারা। চট্টগ্রামের সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ কাজ করবে। অস্থায়ী ভবনে সিটি কর্পোরেশনের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের একটি চুক্তি স্বাক্ষর হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি প্রথম চুক্তি। চুক্তিতে সই করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারিশ। এ সময় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় উপস্থিত ছিলেন। পরে মেয়র বলেন, যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে দুটি সংস্থা একসাথে কাজ করবে। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা 3 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রদূত। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, উভয় দেশের বন্ধুত্ব ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দুপুরে চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে তুরস্কের নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা। পরে জাহাজটি নোঙর করা হয় বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে। 9 মে জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে। দর্শক, খবর শেষ করার আগে আমরা উপজেলা নির্বাচনের খবর আপনাদের আবার একটু জানাতে চাই। আমরা এই মুহূর্তে যাব বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুখেন্দু এদবর। সুখেন, নির্বাচনে আইন শৃঙ্খলা সহ সরঞ্জাম মিলিয়ে সার্বিক প্রস্তুতি আপনি আমাদের জানাবেন। প্রণব, আপনি জানেন যে সারা দেশের ন্যায় বরিশালেও কিন্তু প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন আগামীকাল রাত পোহালেই কিন্তু নির্বাচন শুরু হবে। সকাল 8টা থেকে কিন্তু বিকাল 4টা পর্যন্ত এক নাগারে এই ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বরিশালের যে নির্বাচন অফিস থেকে কিন্তু ভোটারদের যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম সেটা কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছেছে এবং ভোট কেন্দ্রের যে সর্বশেষ যে প্রস্তুতি সেটা কিন্তু এখন গ্রহণ করা হচ্ছে। আমরা বিভিন্ন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা কেন্দ্রের যে ভোট গ্রহণের যে সাজসজ্জার যে কাজগুলো সেগুলো কিন্তু এখন চলতেছে। এবং আমি কিছু সময় পূর্বে বরিশালের যে পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছে এখন পর্যন্ত সুন্দর পরিবেশে কিন্তু ভোট গ্রহণের জন্য তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এই সকালবেলা কিন্তু বরিশাল মেট্রোপলিটনের পুলিশ সদস্যদের পুলিশ কমিশনার কিন্তু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সে ব্রিফ করে দিয়েছি। আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, প্রার্থীরাও এখন পর্যন্ত ভোটারদের যে তারা কেন্দ্রে এসে ভোট দিবে সে ব্যাপারে কিন্তু তারা আশাবাদী। প্রণব, বরিশাল থেকে সর্বশেষ নির্বাচনের তথ্য ছিল এই। সুখেন্দু এদবর, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুখেন্দু এদবর। এরই সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন সিইসি। 17.5 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার। প্রতি কেজি সেদ্ধ চাল 45, ধান 32, গম 34 টাকায় কেনার সিদ্ধান্ত। 2007-এর এদিনে দেশে ফেরেন শেখ হাসিনা, ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।